1990 সালের একটি সকালে ডাগলাস নামের এক ব্যক্তি নিজের স্ত্রী লরির সাথে মঙ্গল গ্রহের পাথরে পাহাড়ের ওপর দিয়ে হেঁটে চলেছিল। হঠাৎ তার পা পিছলে গেল আর সে গুড়িয়ে নিচে পড়ে গেল। পড়ার সময় তার অক্সিজেন মাস্কটিও ভেঙে গেল আর তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ঘুম ভেঙে গেল। আসলে এটি ছিল তার একটি স্বপ্ন। বর্তমানে ডাগলাসের পাশে তার আসল স্ত্রী লরি বসে আছে, কিন্তু যাকে সে স্বপ্নে মঙ্গল গ্রহে তার স্ত্রী হিসেবে দেখছিল সে অন্য কেউ ছিল। ডাগলাস রোজ এই স্বপ্ন দেখত। সে বুঝতে পারছিল না যে কেন সে বারবার এই স্বপ্নটি দেখছে। মঙ্গল গ্রহের সাথে তার কিসের এত সম্পর্ক, যেখানে সে তো কখনো সেখানে যায়নি। সে পৃথিবীতে একটি নির্মাণ স্থানে কাজ করত। কাজ করার জন্য বের হওয়ার সময় সে মঙ্গল গ্রহের একটি খবর দেখল। খবরে বলা হয়েছিল যে মানুষজন সেখানে নতুন নতুন বসতি গড়ে তুলছে। সেখানকার একদল কর্মী ধর্নায় বসেছে। আসলে তাদের কিছু দাবি ছিল আর তারা চাইছিল যে তাদের দাবিগুলো পূরণ হলে তবেই তারা কাজ করবে। মঙ্গল গ্রহে যত খনন কাজ হচ্ছে তা ভাইলোস নামের একজন করাচ্ছে। আমাদের পৃথিবীতে হয়তো এই কাজটি এলন মাস্ক করাতো। এই ব্যক্তিটি সেখানকার গভর্নর ছিল। সব শ্রমিক তার অধীনেই কাজ করত আর সে তাদের ওপর অনেক অত্যাচার করত। একটি সাক্ষাৎকারে গভর্নরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মঙ্গল গ্রহে যে মানুষজন ধর্নায় বসেছে তারা বলছে যে সেখানে ভিন গ্রহের প্রাণীর অবশেষ মিলেছে। এই ব্যাপারে আপনার কি বলার আছে? গভর্নর সরাসরি অস্বীকার করল। সে বলল যে এমন কিছুই হয়নি। আসলে মঙ্গল গ্রহে খনন কাজের সময় একটি অদ্ভুত ধাতু পাওয়া গেছে, এমন একটি ধাতু যা শুধু মঙ্গল গ্রহেই পাওয়া যায়। এই ধাতুর জন্যই গভর্নর অনেক ধনী হয়ে গিয়েছিল। এদিকে ডাগলাস যখন ট্রেনে করে নিজের কাজের দিকে যাচ্ছিল তখন সে টিভি পর্দায় রিকল নামের একটি কোম্পানির বিজ্ঞাপন দেখল। এই কোম্পানিটি বলছিল যে যদি আপনার কোথাও ঘোরার ইচ্ছে হয় তাহলে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আমরা আপনার মস্তিষ্কে এমন স্মৃতি ঢুকিয়ে দেব যা একদম আসল বলে মনে হবে। আপনার মনে হবে যেন আপনি সেই জীবন সত্যি সত্যি যাপন করেছেন। এই জন্যই মানুষজন তাদের স্বপ্নের গন্তব্যের স্মৃতি রিকল থেকে নিজেদের মস্তিষ্কে ঢুকিয়ে নিচ্ছে। যেমন তারা মঙ্গল গ্রহে গেছে, চাঁদে ঘুরে এসেছে, যা ইচ্ছা তাই ঢুকিয়ে নাও। এই ধরনের জায়গায় যাওয়ার আর থাকার অভিজ্ঞতা মানুষের মনে তাদের স্মৃতি হিসেবে গেঁথে যাবে। আর এটি কেবল রিকল কোম্পানির কৌশলের সাহায্যেই হতে পারে। অন্য কারো কাছে এই প্রযুক্তি নেই। ডাগলাসের কাছেই বিজ্ঞাপনটি বেশ আকর্ষণীয় লাগলো। এবার ডাগলাসের মনে হলো যে নিশ্চয়ই তার স্বপ্নের সাথে এই কোম্পানির কাজের কোনো সম্পর্ক আছে। সেই দেখল যে রিকল একটি বিকল্পও দেয়, যেখানে একজন গোপন গোয়েন্দা হয়ে একটি মেয়েকে বাঁচানো যায়। আর সেই মেয়েটি দেখতে ঠিক তেমনই ছিল যেমন মেয়েকে ডাগলাস রোজ স্বপ্নে দেখত, যার সাথে সে স্বপ্নে মঙ্গল গ্রহে ছিল। তো ডাগলাসও সেই কোম্পানির লোকেদের কাছে যাওয়ার কথা ভাবল যে শেষ পর্যন্ত তার সাথে এসব কি হচ্ছে। কিন্তু ডাগলাসকে যন্ত্রের মধ্যে ঢোকানোর আগেই হঠাৎ তার কিছু একটা হয়ে গেল। সে ডাক্তারদের ওপর হামলা করতে শুরু করল। সে ভীষণ রেগে গিয়েছিল, যেন তার ভেতরে অন্য কোনো ব্যক্তি জেগে উঠেছে। ডাক্তাররা অনেক কষ্টে তাকে অচেতন করল। এবার ডাক্তাররা রিকল কোম্পানির মালিককে সবকিছু বলল। সেখান থেকে কাউকে ডাকা হলো যে ডাগলাসকে তার বাড়িতে রেখে এসেছে। কিছুক্ষণ পর যখন ডাগলাস জ্ঞান ফিরে পেল তখন সে তার স্ত্রী লরিকে সবকিছু বলল। সেই অদ্ভুত যন্ত্রটির কথা, সেই বিজ্ঞাপনের কথা, তার স্বপ্নের কথা, সব কিছু। লরি তাকে শান্ত করতে করতে বলল, কেউ তোমার মস্তিষ্কের সাথে কোনো কারসাজি করেনি, এসব কিছুই তোমার ভ্রম। ডাগলাস তার হাতের রক্ত দেখিয়ে বলল যে সে যা কিছু বলছে সব সত্যি, কিন্তু লরি তার কথায় বিশ্বাস করল না। এরপর যেই সে নিজের হাত ধোবার জন্য বাথরুমে গেল, এই ফাঁকে লরি চুপ করে একটি গোপন গোয়েন্দাকে ফোন করল আর বলল যে তোমাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে। যেই ডাগলাস বাথরুম থেকে বাইরে এলো, লরি তার ওপর হামলা করল, কিন্তু নিজের ওপর হামলা হতে দেখে ডাগলাসের হাত নিজের থেকে চলতে শুরু করল, যেন তার কোনো মাংসপেশির স্মৃতি আছে। আর সে খুব সহজে লরিকে হারিয়ে তাকে বন্দুকের মুখে নিয়ে এলো আর জিজ্ঞাসা করল, তুমি কে? এর উত্তরে লরি বলল যে আমি তোমার স্ত্রী নই। এটা শুনে ডাগলাসের পায়ের নিচের মাটি সরে গেল। সে অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো গত 8 বছর ধরে একসাথে রয়েছি। লরি তাকে বলল যে এসব মিথ্যে, তোমার মস্তিষ্কে এসব ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই স্মৃতিগুলো, এই জীবন, আমি একটি অভিযানে আছি, সেই কারণেই তোমার স্ত্রী হয়ে এখানে রয়েছি। আমি মাত্র গত 6 সপ্তাহ ধরে তোমার সাথে আছি। ডাগলাস এবার সত্যিটা বুঝতে পারল। ঠিক তখনই সে পর্দায় দেখল যে সেই গোপন গোয়েন্দাও এসে গেছে যাকে লরি দেখেছিল। ডাগলাস লরিকে অচেতন করে সাথে সাথে সেখান থেকে পালালো। সেই গোপন গোয়েন্দা যাকে লরি ডেকেছিল আসলে সে ছিল তার আসল স্বামী। দুজন স্বামী স্ত্রী একটি দলে কাজ করত। এবার সেই গোয়েন্দা যে কোনো মূল্যে ডাগলাসকে ধরতে চাইছিল।
ডাগলাস নিজের জীবন বাঁচানোর জন্য আর নিজের মস্তিষ্কে লুকিয়ে থাকা আসল স্মৃতির সত্যিটা খুঁজে বের করার জন্য এদিক ওদিক পালাতে লাগল। সে একটি হোটেল দেখল যার নাম ছিল রিডস। নামটা দেখতেই তার মস্তিষ্কে কিছু পুরনো স্মৃতি তাজা হতে লাগল। সে হোটেলের একটি ঘরে গেল যেখানে সে আগেও গিয়েছিল, কিন্তু তার এখনও পুরোপুরি কিছু মনে পড়ছিল না। ঠিক তখনই একজন মানুষের ভিডিও কল এলো যে ডাগলাসকে বলল যে তারা দুজন, অর্থাৎ এই মানুষটি ও ডাগলাস, গভর্নরের জন্য মঙ্গল গ্রহে কাজ করত। সে ডাগলাসকে বলল যে গভর্নর তোমাকে যে কোনো মূল্যে ধরতে চাইছে, আর তুমি তার থেকে ততক্ষণ বাঁচতে পারবে না যতক্ষণ না তুমি তোমার মস্তিষ্কে ট্র্যাকিং যন্ত্রটি বের করে ফেলছ। এই কথাটি একদম সত্যি। সে তোমার মস্তিষ্কে একটি ট্র্যাকিং যন্ত্র লাগিয়ে রেখেছে। সে এটাও বলল যে তার কাছে ডাগলাসের একটি জিনিস আছে, একটি ব্যাগ, যা ডাগলাস তাকে খুব সাবধানে রাখতে বলেছিল। ডাগলাস দেখল যে সেই মানুষটি এই হোটেলের নিচেই দাঁড়িয়ে আছে, আর তার কাছে একটি ব্যাগও আছে। তারপর সেই মানুষটি, যে ডাগলাসের সহকর্মী আর কখনো মঙ্গল গ্রহে তার সাথে কাজ করত, সেই ব্যাগটি সেখানেই রেখে চলে গেল। ডাগলাস নিচে গিয়ে ব্যাগটি তুলল। যখন সে এখান থেকে বের হবার চেষ্টা করছিল, ঠিক তখনই গভর্নরের গোপন গোয়েন্দারা তার উপর হামলা করল। কিন্তু কোনোভাবে ডাগলাস সেখান থেকে বেঁচে গেল। সে একটি পুরনো কারখানায় গিয়ে ব্যাগটি খুলল, যার ভেতরে অনেক টাকা রাখা ছিল, কিছু অদ্ভুত ধরনের অস্ত্রও ছিল, আর সবথেকে বড় কথা, তার ভেতরে একটি ভিডিও টেপ ছিল, যার মধ্যে সে নিজের জন্য একটি ভিডিও আগে থেকে রেকর্ড করে রেখেছিল। সেই ভিডিওটি দেখে ডাগলাস জানতে পারল যে তার আসল নাম হলো কাল। সাথে এই ভিডিওতে এটিও রেকর্ড করা আছে যে মঙ্গল গ্রহে যারা ধর্ণা দিয়ে বসে আছে তারা একদম সঠিক, কারণ মঙ্গল গ্রহে এমন কিছু হচ্ছে যা ভুল। এখানেই ডাগলাস অর্থাৎ কল নিজের মস্তিষ্ক থেকে সেই ট্র্যাকিং যন্ত্রটি বের করে ফেলল। এরপর সে মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নিল। আসলে এই ব্যাগেই মঙ্গল গ্রহের একটি টিকিটও ছিল। এবার কল নিজের রূপ বদলে মঙ্গল গ্রহে পৌঁছালো। এদিকে গোপন গোয়েন্দাও সেই জায়গায় পৌঁছালো যেখানে ডাগলাস অর্থাৎ কল সব প্রমাণ দেখেছিল। আর সেখানেই একটু খোঁজাখুঁজির পর গোপন গোয়েন্দা জানতে পারল যে কল এবার মঙ্গল গ্রহে চলে গেছে। এবার সেও কলের পেছন পেছন মঙ্গল গ্রহের দিকে রওনা দিল। যেই সে মঙ্গল গ্রহের বিমানবন্দরে পৌঁছালো, তখনই সে কলকে সেখানে দেখে নিল। কিন্তু কল তাড়াতাড়ি ট্রেনে ওঠে সেখান থেকে চলে গেল। সেই ট্রেনের সাহায্যে সে মঙ্গল গ্রহের একটি বসতিতে পৌঁছালো। এই পুরো বসতিটিকে ঢেকে রাখা হয়েছিল যাতে তার ভেতরে অক্সিজেনের সরবরাহ করা যায়। কল এখান থেকে হোটেলে গেল, যেখানে তার জন্য আগে থেকেই একটি নোট ছিল। এই নোটে লেখা ছিল যে তাকে মেলিনার সাথে দেখা করতে হবে। একজন ট্যাক্সি চালক তাকে সাহায্য করল আর তাকে মেলিনার কাছে নিয়ে গেল। সেখানে পৌঁছে কল দেখল যে এখানে অনেক অসুস্থ মানুষ আছে। এদের মুখ খুব অদ্ভুত হয়ে গেছে, তারা ভিন্ন গ্রহের প্রাণীর মতো লাগছে। ট্যাক্সি চালক বলল যে এখানে যে দেয়াল আছে তা খুব দুর্বল। এই দেয়ালটিকে ডোম বলা হয়। ডোমের দুর্বল হওয়ার কারণেই বাইরের আবহাওয়ার মানুষের ওপর খুব খারাপ প্রভাব পড়েছে। তাদের মুখ পর্যন্ত বদলে গেছে, তারা বাইরের বাতাস দ্বারা সংক্রমিত হয়ে গেছে। এবার কল এখানে মেলিনার সাথে দেখা করল, আর যখন সে মেলিনাকে দেখল তখন সে অবাক হয়ে গেল, কারণ এই সেই মেয়ে যে তার স্বপ্নে আসত। মেলিনা তাকে দেখেই খুব রাগ করল আর বলল যে কল তাকে একা ফেলে কেন চলে গেল। কল তাকে বলল যে সে কিভাবে পৃথিবীতে ছিল, তার মস্তিষ্ক থেকে সব স্মৃতি মুছে দেওয়া হয়েছে। কিন্তু মেলিনা তার কোনো কথা বিশ্বাস করল না, উপরন্তু সে কলের ওপর বন্দুক তাক করল। এবার মেলিনার মনে হচ্ছিল যে কল গভর্নরের জন্য কাজ করে এবং মঙ্গল গ্রহে যারা ধর্ণা দিয়ে বসে আছে সে তাদের মেরে ফেলবে। মেলিনার আগের বসে কলকে সেখান থেকে চলে যেতে বলল, কারণ সে আর তার উপর ভরসা করতে পারছিল না। কিছুক্ষণ পর কলের কাছে একজন ডাক্তার এলো। সে কলকে বলল যে এসব সত্যি নয়, শুধু তোমার মস্তিষ্কে এই জিনিসগুলো চলছে। তুমি এখনও সেই রিকল যন্ত্রটির ভেতরেই আছো। যন্ত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে তুমি এখানে আটকে গেছো। আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। ডাক্তার বলল যে তার অর্থাৎ কলের স্ত্রীও এখানে আছে। আর যখন সে দরজা খুলল তখন সেখানে লরি ছিল। এটা দেখে কল পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সে কল না ডাগলাস। কিন্তু ডাগলাস হাল ছাড়ল না। সত্যিটা জানার জন্য সে ডাক্তারের উপর বন্দুক তাক করল। সে বলল যে এসব আমার মস্তিষ্কে চলছে, তাই না? যদি তোমাকে এখানে মেরেও দেওয়া হয় তাহলে কি যায় আসে, তুমি তো জীবিতই থাকবে, তাই না? এটা শুনে ডাক্তারের ঘাম ছুটে গেল। এর আগে কল ডাক্তারের ওপর গুলি চালায়। লরি সেখানে কিছু লোককে ডেকে নিল। এই লোকগুলো কলকে মারতে শুরু করল। লড়াইতে কল অচেতন হয়ে গেল, আর এবার সেই লোকগুলো তাকে গভর্নরের কাছে নিয়ে যেতে লাগলো। কিন্তু তখনই সেখানে মেলিনা এলো, যে সুযোগ বুঝে সেই লোকগুলোর ওপর হামলা করল। এই হামলায় লরি মারা গেল, আর তারপর মেলিনা কালকে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই সব মানুষরা থাকে যারা গভর্নরের বিরুদ্ধে আওয়াজ তুলছে।
আসলে গভর্নরের বিরুদ্ধে সেই সব লোক ছিল যাদের ওপর পরিবেশের খুব খারাপ প্রভাব পড়েছে। কারোর মুখ, কারোর শরীর অর্ধেক বাঁকা হয়ে গেছে। আর এই লোকগুলো চায় না যে এই কোম্পানি যা এখানকার গভর্নর চালায় সে সবার ওপর এভাবেই অত্যাচার করতে থাকুক। তারা ভেবে নিয়েছিল যে যেমনটি তাদের সাথে হয়েছে তেমনটি তারা আর কারোর সাথে হতে দেবে না। গভর্নর জানতে পারল যে কালকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার সব শত্রু থাকে। এরপর গভর্নর সেই জায়গার অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিল। আর সেখানে একটি ঘোষণা করা হলো যে যদি কাল ও মেলিনাকে তার হাতে তুলে না দেওয়া হয় তাহলে এই জায়গার অক্সিজেনের সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে আর সবাই শ্বাস আটকে মারা যাবে। এবার কালকে সেখানকার নেতা, যার নাম জর্জ, তার কাছে নিয়ে যাওয়া হলো। নেতা কালকে একটি প্রশ্ন করল যে শেষ পর্যন্ত সেই পিরামিডের ভেতরে যেখানে কারোরই যাওয়ার অনুমতি নেই এমন কোন রহস্য লুকিয়ে আছে যে গভর্নর এখন যে কোনো পরিস্থিতিতে কালকে শেষ করতে চাইছে। এর উত্তরে কাল বলল যে তার কিছুই মনে নেই, তার স্মৃতি জোর করে মুছে দেওয়া হয়েছে। কিন্তু এটা নিশ্চিত যে কালের কাছে গভর্নরের কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, যে কারণে সে তাকে ধরে প্রাণ দিয়ে মেরে ফেলতে চাইছে। এবার জর্জ বলল যে সে কালকে কৈটোর সাথে দেখা করাতে চায়। কৈটো গভর্নরের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা লোকেদের নেতা। আজ পর্যন্ত কেউ কৈটোকে দেখেনি, উপরন্তু গভর্নরও যে কোনো উপায়ে কৈটোর সাথে দেখা করতে চায়, কারণ যদি কৈটোকে মেরে ফেলা হয় তাহলে সব বিরোধীরা নিজের থেকেই শান্ত হয়ে যাবে। জর্জ কালকে নিজের সাথে একটি ঘরে নিয়ে গেল। জর্জ নিজের শার্ট খুলল আর একটি অদ্ভুত দৃশ্য সামনে এলো। জর্জের পেটে আরেকটি জীব ছিল। এই জীবটি এখানকার পরিবেশের প্রভাবের কারণে জর্জের পেটের কাছে বেড়ে উঠেছিল। সেই দেওয়ালটি পাতলা হওয়ার কারণে জর্জের ওপরও খুব খারাপ প্রভাব পড়েছিল। আর সবথেকে অবাক করে দেওয়া মোচড় তো এটা ছিল যে এই জীবটিই কৈটো, যার মানে পরিষ্কার যে কৈটো অন্য কেউ নয় বরং জর্জই। কৈটোর পেটে এই জীবটি বেড়ে ওঠার পর থেকে তার ভেতরে একটি অলৌকিক শক্তি এসে গিয়েছিল। সে কারোর মনের কথা পড়তে পারত। যদিও কালের স্মৃতি মুছে দেওয়া হয়েছিল, কিন্তু তাও তার মস্তিষ্কে কোথাও না কোথাও সেই সব কিছু লুকিয়ে আছে, যা থেকে এটা জানা যাবে যে সেই পিরামিডের ভেতরে কোন রহস্য লুকিয়ে আছে, যা গভর্নর সবার থেকে লুকিয়ে রাখতে চায়। কৈটো কালের হাত ধরল যাতে সে তার মস্তিষ্কের ভেতরে উকি দিতে পারে। সে জানতে পারল যে এই পিরামিডের ভেতরে একটি রিয়্যাক্টর আছে যা আজ থেকে 5 লক্ষ বছর আগে ভিন গ্রহের প্রাণীরা সেখানে বানিয়েছিল। আর গভর্নর চায় না যে এই জায়গা সম্পর্কে কোনো মানুষ জানতে পারুক। গভর্নর এই রিয়্যাক্টরটিকে নষ্ট করে দিতে চায়। যখন কৈটো কালের মস্তিষ্কের ভেতরে উঁকি দিয়ে এই সব কিছু দেখছিল, ঠিক তখনই গভর্নরের লোকেরা সেখানে হামলা করল। কাল জর্জকে জাগানোর চেষ্টা করল, কিন্তু সে এই মুহূর্তে কালের মস্তিষ্কের ভেতরে ছিল। সে তার সাথে যুক্ত ছিল, এই কারণে সে উঠতে পারছিল না। আর এই অবস্থাতেই তার ওপর আঘাত করা হলো, যার ফলে সে মারাত্মকভাবে আহত হলো। মরার আগে কৈটো কালকে বলল যে তাকে পিরামিডের ভেতরে গিয়ে সেই রিয়্যাক্টরটিকে যে কোনো পরিস্থিতিতে চালু করতে হবে, যাতে গ্রহটি গভর্নরের অত্যাচার থেকে বাঁচতে পারে আর এখানে পৃথিবীর মতো একটা সাধারণ জীবনযাপন করা যেতে পারে। খুব তাড়াতাড়ি গভর্নরের লোকেরা কাল ও মেলিনাকে ধরে তার সামনে নিয়ে এলো। গভর্নর কৈটোর মৃত্যুতে খুব খুশি ছিল। সে কালকে বাহবা দিল আর এবার সব সত্যিটা বলল। গভর্নর বলল যে কাল তারই জন্য কাজ করে। সে লোকেদের এটা বিশ্বাস করিয়েছিল যে কাল তার শত্রু আর সে তার প্রাণ নিতে চায়। তারই কথা মতো কাল মেলিনার সাথে দেখা করল আর তাকে নিজের ভালোবাসার জালে ফাঁসালো যাতে কৈটোর খোঁজ পাওয়া যায়। কিন্তু মেলিনা কৈটো সম্পর্কে কিছুই জানত না। এই কারণে পরিকল্পনা বিতে তাকে পৃথিবীতে পাঠানো হলো আর তারপর পুরোপুরি পরিকল্পনার সাথে আবার মঙ্গল গ্রহে ডেকে এনে পুনরায় মেলিনার সাথে দেখা করানো হলো। এবার যখন কালের নিজের জীবনই বিপদে ছিল, তখন বাকি সবাই নিজেকে তাকে কৈটোর সাথে দেখা করানো থেকে আটকাতে পারল না। কিন্তু গভর্নর এটা জানত না যে কৈটোর বেশে এমন ক্ষমতা ছিল যা দিয়ে সে মানুষের মস্তিষ্ক পড়তে পারত। সে জানত না যে কৈটো কালের মস্তিষ্কের ভেতরে উকি দিয়ে সবকিছু দেখে নিয়েছিল। যদি সেখানকার রিয়্যাক্টরটিকে চালু করে দেওয়া হয় তাহলে মঙ্গল গ্রহের পরিবেশও একেবারে পৃথিবীর মতো হয়ে যাবে। আসলে পৃথিবীর নিচে এখনও অনেক বড় বড় হিমবাহ আছে, আর রিয়্যাক্টর চালু করলে তা গলতে শুরু করে দেবে। আর যেমন যেমন তা গলতে থাকবে, এখানকার পরিবেশও পৃথিবীর মতো হয়ে যাবে, যার ফলে মানুষজন এখানে সহজে বাঁচতে পারবে আর আরও বেশি মানুষ এখানে বসতি স্থাপন করতে শুরু করবে, যার পর এখানেও সরকার এসে যাবে আর মঙ্গল গ্রহ থেকে গভর্নরের আধিপত্য সরে যাবে। এবার রাজত্ব কার খারাপ লাগে? তো গভর্নর যে কোনো পরিস্থিতিতে সে রিয়্যাক্টরটিকে চালু হতে দিতে চাইছিল না, বরং সে তো চিরতরে রিয়্যাক্টরটিকে ধ্বংস করে দিতে চাইছিল, যাতে তার হারার কোনো সম্ভাবনাই না থাকে। সে নিজের লোকেদের আদেশ দিল যে কাল ও মেলিনার মস্তিষ্ক থেকে তাদের সব স্মৃতি মুছে দাও, যাতে তারা আগের মতো তার জন্য কাজ করতে শুরু করে।
যদিও কাল আগে একজন ভালো মানুষ ছিল না, কিন্তু এবার সে বদলে গেছে। সে এবার গভর্নরের অত্যাচার সহ্য করা মানুষের পক্ষে ছিল। কাল ও মেলিনাকে গভর্নরের লোকেরা সেই চেয়ারে বসিয়ে দিল, যার মাধ্যমে তাদের স্মৃতি মুছে দিয়ে নতুন স্মৃতি তাদের মস্তিষ্কে ভরে দেওয়া হবে। কিন্তু কাল কোনোভাবে নিজের হাত ছাড়িয়ে নিল আর সেখানে উপস্থিত সব ডাক্তারকে মারতে লাগল। একে একে সে সবাইকে শেষ করে দিল। এরপর সে মেলিনাকে সেখান থেকে নিয়ে গেল। যখন তারা পিরামিডের ভেতরে পৌঁছালো তখন তারা সেখানে কিছুই পেল না। আর তারপর হঠাৎ গভর্নরের একজন গুন্ডা খুব বিপজ্জনক আর বড় একটি ড্রিল যন্ত্রের সাহায্যে তাদের শেষ করার চেষ্টা করল। কাল ও মেলিনা সেই যন্ত্রের ওপর অনেক গুলি চালালো, কিন্তু লাভ হলো না। এবার তাদের কাছে পালানোরও কোনো রাস্তা ছিল না। কাল কাছেই একটি ছোট ড্রিল দেখতে পেল। সে সেই ড্রিলটি তুলল আর ক্রমাগত সেই বড় যন্ত্রটি জ্বালানির পাইপের ওপর ড্রিল চালাতে থাকলো। এমনটা মনে হচ্ছিল যে তারা মারা যাবে। যন্ত্রটি আশেপাশের পাথর ভাঙতে লাগলো, কিন্তু ঠিক সময় কাল শেষ পর্যন্ত জ্বালানির পাইপে ফুটো করেই দিল, যার ফলে সেই যন্ত্রটি সেখানেই থেমে গেল। যন্ত্রটি থামল আর এবার কাল এগিয়ে গিয়ে চালকের দরজায় ড্রিল করে সেই গুন্ডাটিকেও শেষ করে দিল। এর মধ্যে মেলিনা বলল যে তাদের পেছনের দেয়ালটি সেই যন্ত্র দ্বারা ভেঙে গেছে আর ভেতরে একটি খুব বড় রিয়েক্টর আছে। তারা যেই ওপরের দিকে বাড়ল, অনেক গুন্ডা ঘাপটি মেরে তাদের জন্য অপেক্ষা করছিল। কাল একা সামনে এগিয়ে যাচ্ছিল যে তখনই অনেক গুন্ডা তাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল, কিন্তু তার কিছুই হলো না, কারণ এই কাল নয়, কেবল তার একটি হাইটেক হলোগ্রাম ছিল, যাকে আপনি এক ধরনের অ্যাডভান্সড ভিডিও বুঝতে পারেন, যা একদম আসল লাগে। যেই গুন্ডারা হামলা বন্ধ করল, হঠাৎ কাল পিছন থেকে তাদের উপর গুলি চালালো। অনেক গুন্ডা মারা গেল। মেলিনাও এই কৌশল দিয়ে আরও দুজনকে শেষ করে দিল। এবার শুধু গভর্নরের ডান হাত অর্থাৎ মূল মানুষটি বেঁচে ছিল, যে সুযোগ বুঝে লিফটে উঠে পালাতে লাগলো। কিন্তু কালও ঠিক সময় লাফিয়ে লিফটে উঠে গেল। তাদের দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়ে গেল। দুজনই একের থেকে এক ছিল, কিন্তু তারপর কাল নিজের দুর্দান্ত কৌশল দিয়ে সেই গুন্ডাটিকে তুলে নিচে আছাড়ে ফেলল। কিন্তু সে এখনও কিনারা থেকে ঝুলেছিল। কাল তার হাত ছাড়াতে এলো তো সে কালকেই ধরল যে বেটা তোকেও সাথে নিয়ে মরব। কাল ওপরে দেখল তো তারা একটি দেয়ালের খুব কাছে ছিল, আর সে নিজেকে একটু পেছনে টেনে নিল। যার পর দেয়াল আর লিফটের মাঝে এসে গুন্ডাটির দুটো হাত উপরে গেল। সেই লিফটটি তাকে সোজা সেই জায়গায় নিয়ে গেল যেখানে রিঅ্যাক্টরটিকে চালু করার বোতাম ছিল, কিন্তু গভর্নর আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তার কাছে একটি বোমা ছিল। সে কালকে বিশ্বাস করানোর চেষ্টা করল যে যদি রিঅ্যাক্টরটিকে চালু করা হয় তাহলে পুরো মঙ্গল গ্রহ ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন কাল তার কথা বিশ্বাস করল না, তখন গভর্নর তার উপর বন্দুক তাক করল। কিন্তু এর আগে সে কালকে মারে। মেলিনা সেখানে পৌঁছে গভর্নরকে অনেক গুলি চালালো। আহত অবস্থাতেও গভর্নর বোমাটি সক্রিয় করে দিল, কিন্তু এর আগে তা খাটত। কাল তাকে দূরে ছড়ে দিল, যার পর সেখানে একটি দুর্দান্ত বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণের কারণে গভর্নর আর তার লোকেরা বাইরের দিকে পড়ে গেল, আর যেখান থেকে তারা পড়ল সেখানে কোনো ঢাল ছিল না, যে কারণে সেখানকার পরিবেশের কারণে এই লোকগুলো সংক্রমিত হয়ে গেল। আর কালও নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু পড়ার আগে সে রিঅ্যাক্টরটিকে চালু করে দিল। এবার মেলিনার সাথে সাথে সেও বাইরে পড়ে গেল। সেও প্রভাবিত হতে শুরু করলো, কিন্তু পরের মুহূর্তেই রিঅ্যাক্টরটি নিজের কাজ শুরু করে দিল আর সব হিমবাহ গলে গেল। এবার সেই জায়গায় অক্সিজেন আসতে শুরু হয়ে গিয়েছিল। সময়ের সাথে সাথে এখানকার পরিবেশও পৃথিবীর মতো হয়ে গেল, যার ফলে কাল ও মেলিনা আবার ঠিক হতে লাগলো। এবার এই গ্রহটি মানুষের বসবাসের জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গিয়েছিল। এবার এখানে খুব সহজে জীবন কাটানো যেতে পারে। কাল এসব দেখে খুব খুশি হলো, কিন্তু তখনই তার মস্তিষ্কে একটি কথা এলো যে কোথাও এটাও তার মস্তিষ্কের কোনো ঝামেলা তো নয়। কিন্তু তখনই মেলিনা তার কাছে এলো, যার ফলে সে বুঝতে পারল যে এটা স্বপ্ন নয়, সত্যি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।